দেশের জন্য যারা রক্ত দিয়েছে তারা এখন সন্ত্রাসবাদী, আর দেশের জন্য যারা ব্রিটিশদের দালালি করেছিল তারা এখন দেশপ্রেমিক। আরে এই দেশের সরকার, এই রাজ্যের সরকার আমাদের ভোটে দাঁড়িয়ে আছে, এক লাত মারবো পড়ে যাবে, এক সেকেন্ডে লাত মারবো পড়ে যাবে, ভয় সে থাকবে না, আমরা ভয় মরে যাচ্ছি। ভয় 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 কিসের? দেশ আমাদের, আমরা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি, আরও রক্ত দরকার হলে দিতে হবে, কারণ আপনাকে গণহত্যা করে হত্যা করা হবে, মেরে দেওয়া হবে। তাহলে গণহত্যা যদি আটকাতে হয় তাহলে আমার শিডিউল কাস্ট ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব হতে হবে। বলা আমার পাড়ায় যেই ছেলেটা ক্রিমিনাল, যেই মেয়েটা ডন, তার সঙ্গে বসতে হবে, তাকেও কাঁধে দিয়ে বসতে হবে। শিখ, জৈন, যত জাতি আছে, আমরা শুধু সংখ্যালঘু মুসলমানরা এক জায়গায় বসে শুধু আলোচনা করলে হবে না, পুরো ভারতবর্ষের আদিবাসী বস্তিগুলোতে যান। আমরা ধর্মের ভিত্তিতে ভাগ হব না, আমরা ভাষার ভিত্তিতে হব না, আমরা ভারতীয়, যেইটুকু বেঁচেছে আমরা ভারতীয়, এই পরিচয় নিয়ে আমরা লড়ব। আমরা আজ পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তাদের পাশের বাড়ির লোকটার সঙ্গে কমিউনিকেশন বিল্ড আপ করতেই পারলাম না। আমাদের স্ট্র্যাটেজি কোথায়? আমাদের বুদ্ধিজীবীরা যে আমাদের মত দেবে, বুদ্ধিজীবীরা এত ভীত সন্ত্রস্ত, কথা বললেই মনে করে পার্টির নেতা এসে চেপে ধরবে, থানার ওসি বলবে ফেসবুক থেকে এটা ডিলিট করো, দেবে তিরপল দেবে, ধান দেবে, চাল দেবে, গম দেবে, কিন্তু শিক্ষা কেড়ে নেবে, মসজিদ মাদ্রাসা ঈদগাহ কেড়ে নেবে, কিন্তু আমরা তাও জাগবো না। অতএব যারা জ্ঞানী, আমি বলবো ভয় ভীতি ছেড়ে খুলে কথা বলুন, তা নাহলে কিন্তু সামনে যে বড় বিপদ আমরা কিন্তু আটকাতে পারবো না। আর আপনাকে বলে দিচ্ছি, এক যখন হতে হবে, পাড়ার রিক্সাওয়ালা, ঠালাওয়ালা, আমার সমাজের যারা সব থেকে ঘুমিয়ে পড়া শ্রেণী, তাদেরকে জাগানোর চেষ্টা করছেন, এবং যাদের বিরুদ্ধে আমাদের সব থেকে বেশি ক্ষোভ, আর কড়া শব্দ আমি ব্যবহার করলাম না, যে যারা সমাজের সব থেকে বেশি সুবিধাভোগী এবং যারা সব থেকে বেশি উদাসীন, সমাজের যারা সব থেকে বেশি শিক্ষিত এবং যারা প্রতিষ্ঠিত, তারা সব থেকে বেশি স্বার্থপর। আমি আপনাদের নির্দ্বিধায় বলছি, আপনাদের প্রতি মানুষের ব্যাপক ক্ষোভ, আপনারা স্বার্থপর, এবং এইটা মনে রাখবেন। এটা সংখ্যালঘু নাম দিয়ে আপনারা প্রোগ্রাম করছেন, কিন্তু সংখ্যালঘু মানে কি আমরা বুঝি। আপনি এখানে অন্য কমিউনিটির কোনো লোক পাবেন না, এক একজনকে জোর করে ধরে এনেছেন, কিন্তু এর বেশি পাবেন না। আমরা ভদ্রতার খাতিরে এখনও সংখ্যালঘু শব্দটা ব্যবহার করছি, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের যুবকদের, আগামী প্রজন্মের মাথায় যে আমরা ছোট্ট, আমরা সংখ্যায় কম, আমরা দুর্বল, এই জিনিসটা কিন্তু টেকনিক্যালি ঢোকানো হচ্ছে। আমাদের মুসলিম শব্দটা ব্যবহার করতে বারণ করা হয়েছে। এখানে তো বাকায়দা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করলেন, আমাদের ফাদার সাহেব এসে বাইবেলের উচ্চারণ করলেন, এবং এগুলো সবই সংবিধান সিদ্ধ। অতএব নিজের আইডেন্টিটিটাকে প্রথমে গর্বের সঙ্গে প্রতিষ্ঠা করুন, তাহলে নিজের প্রবলেমগুলো অ্যাড্রেস করবেন। এখানে দেখবেন যারাই বক্তা আসবেন খুব সাবধানে, খুব যত্ন সহকারে, বেঁচে যতটা আলতোভাবে কথা বলা যায় বলবেন, স্পষ্ট বলবেন না। পুরো দেশ বিক্রি হয়ে যাচ্ছে, গণহত্যার পরিকল্পনা চলছে, যেখানে ওয়াকফ সম্পত্তির ধ্বংসের পরিকল্পনা চলছে, যেখানে এসসি এসটিদের অ্যাক্ট ধ্বংস করার পরিকল্পনা হচ্ছে। এর আগে এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট 2018 সালে বিলুপ্তিকরণ হয়েছিল। আর অনেক বড় বড় ঘটনা, নাগরিকত্ব ধ্বংসের ঘটনা হয়েছে, যেখানে কৃষকদের অধিকার ধ্বংসের ঘটনা হয়েছে, যেখানে লেবার অ্যাক্ট প্রায় ফিনিশ করে দেওয়া হয়েছে, সব বন্ডেড লেবার হয়ে গেছে। এখন যদি আমরা বলি পঞ্চায়েতের তিরপালটা কী করে পাবো, ওখানে চারা গাছ দিচ্ছে, আমরা কি করে পাবো, ওইখানে নাকি সার কিছু দেবে, সাবসিডাইজ দেবে, হ্যাঁ, কিছু ইন্দিরা আবাস যোজনার ঘর দিচ্ছে। আরে ঘর ভাঙার পরিকল্পনা হয়েছে, ঘর গড়ার পরিকল্পনা নয়, ঘর ভাঙার কিছু কিছু প্রলোভন আমাদের সামনে দেয়া হয়েছে, যাতে আমরা ঘর থেকে না বেরোই। আমাকে পাশের বাড়ির নেতাটা এসে বলল, তোর নাম না ঘরের তালিকা আছে, তুই কোনো মিটিংয়ে যাবি না, তুই কোনো কথা বলবি না। আমাদের অ্যাকচুয়ালি অ্যানাস্থেসিস ইঞ্জেকশন দিয়ে অবশ করে রেখে দেওয়া হয়েছে। আমরা সংখ্যালঘু, কিন্তু আমাদের সংখ্যা 85%, 90%। আমরা এরকম সংখ্যালঘু, আমরা এই ব্যারিজ ভাবতে পারছি না। আমরা কেন ভারতীয় নই, সংখ্যালঘু কেন? আমরা কেউ কম আর কেউ বেশি, এই তত্ত্বে কতদিন আমরা লড়ব? আমরা এই পিছিয়ে পড়া সমস্ত জাতিকে এক করার সময় এসছে। দেশ বাঁচাতে আমাদের এগিয়ে আসতে হবে, দেশের দায়িত্ব নিতে হবে। পঞ্চায়েত থেকে ত্রিপাল নেওয়ার সময় শেষ হয়ে গেছে। যখন পিএইচডির ক্লাস হচ্ছে তখন আমি তাকে এবিসিডি শেখাচ্ছি। কি করে আমরা চিরজীবন পিছিয়ে থাকবো? একটা জিনিস মনে রাখবেন, এদেশের শাসক সমাজ, আমি 2 মিনিট বেশি নিচ্ছি, এদেশের শাসক সমাজের কাছ থেকে আমরা কিছু নিতে পারি না। আমরা যে বলছি না, এরকম একটা সংখ্যালঘু পরিষদ বানিয়ে বা উন্নয়ন পরিষদ বানিয়ে আমরা কিছু লড়াই করে নেব, আমরা কিছু নিতে পারি না।
আমি কটা এক্সাম্পল দিচ্ছি। এদের প্রয়োজন মতো এরা দেশটাকে দুটুকরো করলো যাতে এরা শাসক হতে পারে। একটা লড়াকু জাতিকে বিভক্ত করা হলো, এরা এত সংখ্যায় থাকলে কাজটা হাসিল করা সম্ভব হবে না, ওদের দেশটাকে ভেঙে দাও। এরাই নাকি দেশপ্রেমিক। দেশের জন্য যারা রক্ত দিয়েছে তারা এখন সন্ত্রাসবাদী, আর দেশের জন্য যারা ব্রিটিশদের দালালি করেছিল তারা এখন দেশপ্রেমিক। যারা সংবিধান পোড়াতে চায় তারাই নাকি দেশপ্রেমিক, যারা সংবিধান পাল্টাতে চায়। অনেক দূরে ঘটনা ঘটিয়ে গেছে। মানে পরীক্ষা যদি ফাইনাল বলা যায় 1 সপ্তাহ পর পরীক্ষা, তখন কি 2 ঘন্টা পড়লে হবে? ডে অ্যান্ড নাইট পড়তে হবে, আর আপনাকে মাসের সঙ্গে জুড়তে হবে। সমস্যাটা মাসে কটা ইন্টেলেকচুয়াল লোক দিয়ে হবে না, সামনে ইন্টেলেকচুয়াল থাকবে। আলেমদের নেতৃত্বে আল্লাহ চলতে বলেছেন। আলেম মানে যার কাছে নলেজ আছে। আপনাদের কাছে নলেজ আছে এবং আপনারা প্রতিষ্ঠিত। আমার মসজিদে যে আলেমরা আছে তারা খুব গরিব, 3000 টাকার জন্য তারা বাঁচে, 3000 টাকা করে মরে, তারা অসহায়, তারা কথাই বলতে পারে না। কিন্তু আপনারা যারা সমাজে শিক্ষিত, সরকারি চাকরি করেন, আপনারা কিন্তু প্রতিষ্ঠিত, আপনার মাইনে কেউ কাটতে পারবেন, আপনার কাছে প্রচুর সময়। আমি বলছি আমাদের যা কিছু আমরা পেয়েছি এই রাষ্ট্র আমাদের দিয়েছে টোপ হিসাবে, প্রলোভন হিসাবে। যখন এরা মনে করেছে এরা পাট্টায় জমি বিতরণ করেছে, আবার যখন এরা প্রয়োজন করেছে এরা বর্গা আইন করে জমি দখল করিয়েছে, একে অপরের সঙ্গে লড়িয়েছে। এরা আবার জন জঙ্গল অধিকার যাদের আছে আদিবাসীদের, সেটা তখন বন্দুকের নলে হত্যা করছে, তখন আমরা কেড়ে নিচ্ছে। আমরা সেই আদিবাসীদের পাশে না দাঁড়িয়ে আমরা তখন ওয়াকফ সম্পত্তির ডেপুটেশন দিচ্ছি। ওয়াকফ সম্পত্তি কী বাঁচাবো? ওয়াকফ সম্পত্তি 90 ভাগের বেশি ধ্বংস হয়ে গেছে। আমরা এই আলোচনাই করতে থাকবো, কিন্তু আমরা শাসক হব না। ওয়াকফ সম্পত্তির পশ্চিমবাংলায় আমার কাছে একটা তালিকা এসেছিল, 8211 ওয়াকফ স্টেট আছে। কলকাতায় পার্ক স্ট্রিটে 105খানা দামি প্রপার্টি আছে যেটা ডাইরেক্ট ম্যানেজমেন্টে আছে, কিন্তু ওয়াকফ অ্যাক্ট 1991 বলছে আপনি 6 মাসের বেশি কোনো সম্পত্তিকে, কোনো ওয়াকফ স্টেটকে ডাইরেক্ট ম্যানেজমেন্টে মানে ওয়াকফ বোর্ড নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে না। ইন্টারেস্টেড পারসন মানে মুসলিম কমিউনিটিকে কাউকে একজনকে দায়িত্ব দিতে হবে, বা একটা গ্রুপ অফ পিপলকে আপনাকে দায়িত্ব দিতে হবে। ওরা ওইগুলো রেখেছে, ওগুলো বিক্রি করবে। ওই হাইকোর্ট থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত 5555 বিঘা যে জমি, যার ভেতরে ইডেন গার্ডেন, রাজভবন থেকে আরম্ভ করে সব আছে, তার টোটাল কত? 169 হচ্ছে অ্যানুয়াল রেমুনারেশন, ঠিক আছে। এবং সেই বাড়ির একটি ছেলে ফারুক যখন বাইকে অ্যাক্সিডেন্ট করলো, তার হাসপাতালে ট্রিটমেন্ট হলো এলাকার লোকের চাঁদা তুলে। এখন আমরা কি ত্রিপলটা পাওয়ার অপেক্ষায় থাকবো? সত্যি কি এরা শিক্ষা দেবে? যদি এরা আমাদের কিছু দিত তাহলে 8500 স্কুল বন্ধ হতো না। আমি কোনো পার্টির কথা বলছি না, এটা পলিসির কথা। আমাদের শিক্ষা দেবে না, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, কেউ আমাদের শিক্ষা দেবে না, কেড়ে নেবে। এরা একসময় আমাদের নাগরিকত্ব দিয়েছে, আজকে ছলে বলে কৌশলে নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। আপনি দেখে বলতে পারেন এটা বিহারের গরু, এটা পাটনাইয়া গরু, এটা পাঞ্জাবি গরু, বলতে পারি তো। এটা বাঙালি দেখলে বোঝা যায়, কিন্তু এখন বাঙালি দেখলে বাংলাদেশি চিনতে পারে এরা। আসামের লোকগুলো নাগরিকত্ব নিয়ে নিল, এখনও আমরা তত্ত্বে পড়ে আছি ওটা হিন্দু না মুসলমান। ওরা বাঙালিদের ধ্বংস করছে। পৃথিবীর সবথেকে বড় শক্তি এই যে আসল বাংলা, যাকে বঙ্গ বলা হতো, পৃথিবীর সবথেকে বড় ল্যান্ড যেখানে ইসলামের কনভার্সন হাইয়েস্ট নাম্বার হয়েছিল, অতএব সেটাকে ভাঙতে হবে। পৃথিবীতে এত মানুষ ইসলাম কোথাও গ্রহণ করেনি যেটা বঙ্গ বলা হতো, সেটাকে ক্যাটাগরিক্যালি ভাঙছে এবং আজও ভাঙছে। কিছু আমার ভাই বোকামু করে ওই বাংলাদেশ থেকে ভেঙে এইবারে চলে আসছে আমরা হিন্দু রাষ্ট্রে থাকবো, ইন্ডিয়ার সঙ্গে থাকবো। এখন বলছে হিন্দি আগ্রাসন, এখন বলছে হিন্দি আগ্রাসন। তাহলে তুমি কোথায় যাবে? অতএব আমরা বলছি আমরা ধর্মের ভিত্তিতে ভাগ হব না, আমরা ভাষার ভিত্তিতে হব না, আমরা ভারতীয়, যেইটুকু বেঁচেছে আমরা ভারতীয়, এই পরিচয় নিয়ে আমরা লড়ব। আপনি দেখুন একসময় SC STদের রিজার্ভেশন দিল, দরকার হলে ঝাড়ুদার তৈরি করলো শ্রেণী, তারপরে করলো কি টাইপিস্ট করলো, কম্পিউটার করলো, প্রফেসর করলো, ম্যানেজমেন্টের স্টুডেন্ট করলো, যেখানে যা দরকার পড়লো, প্রচুর রিজার্ভেশন হলো। কিন্তু যেই দিন বুঝলো এরা রিজার্ভেশন ভোগ দখল করে SC STরা প্রতিষ্ঠিত হচ্ছে, লেখাপড়া শিখছে, তখন বললো সব কোম্পানিগুলো ডিলিমিটেশন করে আমরা প্রাইভেট কোম্পানিকে বেঁচে দিই, তাহলে তো এরা চাকরি চাইতে পারবে না। অতএব এরা কারো বন্ধু না। কিন্তু কাল পর্যন্ত SC STকে আটকে রাখা হয়েছিল যে এদের চাকরি দেবো, জমি দেবো, এরা যাতে মুসলমান না হয়ে যায়। কিন্তু যখন সেই ক্রাইসিসটা ওভার হয়ে গেছে, এখন মুসলমানরা আতঙ্কিত, এখন বলছে সব কোম্পানিগুলো প্রাইভেট কোম্পানি, আদানি আম্বানিকে দিয়ে দাও, তাহলে আর কেউ ওই কোটাতে চাকরি চাইতে পারবে না। এখন মাত্র 2% দেশের চাকরি সরকারি চাকরিতে আছে, সেটাও থাকবে না।
এরা নাগরিকত্ব দিয়েছে, নাগরিক কেড়ে নিল। কৃষকদের অধিকার দিয়েছিল, প্রথমে সাবসিডিজ দিয়ে অমুক তমুক দিত, তারপরে কৃষক বিল এনে তাদের সমস্ত সত্তা অধিকার কেড়ে নিল, লেবার অ্যাক্ট ফিনিশ হয়ে গেছে। তাহলে এরা যখন এদের প্রয়োজন মিটে যায়, এরা যখন দেখলো দেশের জনসংখ্যা প্রচুর আর এত লেবারের দরকার নেই, তখন বললো করোনা ভাইরাস ছাড়ো, এদেরকে মারো, হত্যা করলো এবং আগামী দিনে জেনোসাইড করে হত্যা করবে। অতএব যে ম্যাগনিটিউড, যে লেভেলে আমাদের প্রবলেম হয়েছে, অনেক বড় মুভমেন্ট দরকার এবং দেশের শাসন ক্ষমতা আমাদের নিতে হবে। আমি চোখ বন্ধ করে দিলেই কিন্তু বিপদ দূরে চলে যাবে না। তার জন্য দেশের সমস্ত ব্যাকওয়ার্ড পিছিয়ে পড়া জাতি যারা আছে তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হবে। দেশে তার মুভমেন্ট চলছে, আপনাকে সেই আলোচনায় অংশগ্রহণ করতে হবে এবং সেই মুভমেন্টটাকে আপনাকে পার্টিসিপেট করতে হবে। আপনি কি গণহত্যা পর্যন্ত ওয়েট করবেন? মোহন ভাগবত বলছে আমার কাছে 3 দিনে ইন্ডিয়ান আর্মি থেকে শক্তিশালী আর্মি করার ব্যবস্থা আছে এবং ইন্ডিয়ান আর্মি থেকেও আধুনিক অস্ত্র আরএসএসের ক্যাম্পগুলোতে অলরেডি পৌঁছে গেছে। আমাদের পশ্চিমবাংলাতে, বিশেষ করে সাউথ 24 পরগনায় যখন পিটিয়ে মার্ডার করা হয়, রাত্রে কেউ ক্যানিং থেকে যখন বাড়ি যায়, গোসাবা, কুলতলি, এই সমস্ত এলাকায় এফআইআর হয় না। এফআইআর হলে ইনভেস্টিগেশন হয় না। আমরা মুরগির খোল্লার মুরগির মতো খড়কুটো খেতে, আমরা ওই ভাত চাল দিয়ে দিলে খেতে ব্যস্ত, পাশের মুরগিটা জবাই করা হয়েছে, আমাদের তখন গায়ে লাগে না। ঠিক এই মেন্টাল স্ট্যাটাসে আমরা আছি। আমরা বলছি এরপরেও আমরা ভালো আছি। আমরা কবে বলবো যে আমরা ভালো নেই? অতএব ভালো কি জিনিস সেটা যদি সন্ধান পেতে হয়, তাহলে জীবন্ত জাতি হবে। আমরা একদিন মরবো। মৃত্যু ভয় আমাদের গ্রাস করা উচিত না। আমাদের পুলিশের ভয়, পার্টির নেতার ভয়, আমাদের সরকারের ভয়, নাগরিকত্বের ভয়। ভয় কিসের? দেশ আমাদের, আমরা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি। আরও রক্ত দরকার হলে দিতে হবে, কারণ আপনাকে গণহত্যা করে হত্যা করা হবে, মেরে দেওয়া হবে। তাহলে গণহত্যা যদি আটকাতে হয়, তাহলে আমার শিডিউল কাস্ট ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব হতে হবে, শিডিউল কাস্ট ভাইয়ের সঙ্গে বলতে হবে। শিখ, জৈন, যত জাতি আছে, আমরা শুধু সংখ্যালঘু মুসলমানরা এক জায়গায় বসে শুধু আলোচনা করলে হবে না। পুরো ভারতবর্ষের আদিবাসী বস্তিগুলোতে যান, যত আমরা জলসা করে কোটি কোটি টাকা খরচা করি, আপনি যদি ওদের উৎসব দিনে যদি 10 ট্রাক কাপড় আর 2 ট্রাক চাল ডাল পাঠিয়ে দেন যে তোমাদের উৎসবে আমাদের উপহার থাকলো। আমরা আজ পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তাদের পাশের বাড়ির লোকটার সঙ্গে কমিউনিকেশন বিল্ড আপ করতেই পারলাম না। আমাদের স্ট্র্যাটেজি কোথায়? আমাদের বুদ্ধিজীবীরা যে আমাদের মত দেবে, বুদ্ধিজীবীরা এত ভীত সন্ত্রস্ত, কথা বললেই মনে করে পার্টির নেতা এসে চেপে ধরবে, থানার ওসি বলবে ফেসবুক থেকে এটা ডিলিট করো, সব ভেঙে ফেলুন। আরে এই দেশের সরকার, এই রাজ্যের সরকার আমাদের ভোটে দাঁড়িয়ে আছে। 1 লাত মারবো পড়ে যাবে, 1 সেকেন্ডে লাত মারবো পড়ে যাবে। ভয় সে থাকবে না, আমরা ভয় মরে যাচ্ছি। অতএব এই ভয় ভাঙুন। আমি অনেক সময় নিলাম, ক্ষমায় প্রার্থী। আমি বলছি যে ডিসকাশন করে এজেন্ডা ফিক্স করুন। দেশের ইম্পর্টেন্ট ক্রাইসিস কোনগুলো আছে, কোনটার উপরে কাজ করতে হবে এবং সেটা মাস স্কেলে করতে হবে। আমি আপনাকে বলছি যতগুলো টিচার আছে, যতগুলো ডক্টর আছে আমাদের সমাজের, যতগুলো প্রফেসর আছে, তাদেরকে একটা এনলিস্টমেন্টে আনুন এবং তাদের বলুন মাসে 1000 টাকা করে দিতে। কাল কিয়ামতে হিসাব দিতে হবে। ওই টাকা আল্লাহ তোমাকে এত রিস্ক দিয়েছে, কি করেছো তোমরা? দরকার হলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শো করো, আগে এজেন্ডা ফিক্স করো, দরকার হলে ব্রিগেড করো, আমরা যাব। জামিয়াতুল উলামা হিন্দ নেই, বিক্রি হয়ে গেছে, মারা গেছে। অতএব আজকে আপনারা আলেম, আপনারা বিদ্বান, যারা শিক্ষক, যারা ডাক্তার, যারা প্রফেসর, আপনারা আমাদের চোখে আলেম, আপনারা পথ দেখান, এজেন্ডা ফিক্স করুন, ডাক দেন, বাংলা নড়ে যাবে। সমস্ত পলিটিক্যাল পার্টি আপনাদের পায়ে এসে পড়বে, কি চাই বলো। আর যদি বলেন সংখ্যালঘু করে চেপে থাকেন, তাহলে এইভাবে কিছু কিছু প্রলোভন দেবে, তিরপল দেবে, ধান দেবে, চাল দেবে, গম দেবে, কিন্তু শিক্ষা কেড়ে নেবে, মসজিদ মাদ্রাসা ঈদগাহ কেড়ে নেবে, কিন্তু আমরা তাও জাগবো না। অতএব যারা জ্ঞানী, আমি বলবো ভয় ভীতি ছেড়ে খুলে কথা বলুন, তা নাহলে কিন্তু সামনে যে বড় বিপদ আমরা কিন্তু আটকাতে পারবো না। আর আপনাকে বলে দিচ্ছি, এক যখন হতে হবে, পাড়ার রিক্সাওয়ালা, ঠালাওয়ালা, আমার পাড়ায় যেই ছেলেটা ক্রিমিনাল, যেই মেয়েটা ডন, তার সঙ্গে বসতে হবে, তাকেও কাঁধে দিয়ে বসতে হবে। বল তুই কাল কিয়ামতের দিনে বিশ্বাস করিস কিনা, তুই একদিন মরে যাবি সেইটা বিশ্বাস করিস কিনা, বলো তুই আমার ভাই কিনা বিশ্বাস করি কিনা। যদি এই ব্যারিয়ার্স ভাঙতে না পারি, তাহলে অন্য লোক তাকে ভাই বানাচ্ছে, তাকে সঙ্গে নিয়ে যাচ্ছে, তাকে আমাদেরই বিরুদ্ধে ব্যবহার করছে। অতএব এই ব্যারিয়ার্স ভাঙতে হবে। কিছু মানুষ একসঙ্গে বসলেই কিন্তু সমাজের পরিবর্তন আসবে না। ধন্যবাদ।